তুফানগঞ্জের এক ব্যবসায়ীর জমি নাকি এক পঞ্চায়েত প্রধান হড়প করে নিয়েছে। এবার আদালতের নির্দেশ আছে সেই জমি ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু তারপরেও জমি তো ফেরত দিচ্ছেন না। তো তাহলে উপায় কি? অভিযোগ করছেন ওই ব্যবসায়ী, আগে একবার শুনুন। আমাদের পূর্বপুরুষের জমি ছিল ফলিমারি অঞ্চলে। হঠাৎ 2022 সনে তৃণমূলের অঞ্চল সভাপতি জোর করে জমি দখল করে। বাধ্য হয়ে আমি তুফানগঞ্জ মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং কোর্টের রায় আমাদের পক্ষে হওয়ার পরেও সেখানে বিএলআরও, পুলিশ, ওনারা সবাই এই জমিটা যখন দখল করার চেষ্টা করে, হঠাৎ করে তৃণমূলের অঞ্চল সভাপতি কিছু যুবককে নিয়ে এসে খুঁটিগুলো সব তুলে ফেলে এবং আমাদের উপরে চড়াও হয়। শাসক নেতা বলেই তো প্রশাসনও সেরকম সক্রিয় হচ্ছে না, যার ফলে বিএলআরও সেখানে কিছু করতে পারছে না। আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমার দাবি প্রশাসনের কাছে যাতে অতি শীঘ্রই আমার জমিটার ব্যবস্থা করে। মাফ করবেন, পঞ্চায়েত প্রধান বলে ফেলেছে আসলে অঞ্চল সভাপতি। তো অঞ্চল সভাপতির বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ করছেন ওই ব্যবসায়ী। অঞ্চল সভাপতি কি বলছেন? শুভঙ্কর আছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন শুভঙ্কর? হ্যাঁ অতনু, দেখো যেটা অভিযোগ, একটা গুরুতর অভিযোগ। তুফানগঞ্জের বক্সিরহাটের ব্যবসায়ী সুশান্ত কুমার মজুমদার, তার যেটা অভিযোগ যে সংকশ নদী লাগোয়া তার 18 বিঘা জমি রয়েছে। সেই জমি গত 4 বছর ধরে জোর করে দখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের দাপুটে অঞ্চল সভাপতি গোপাল সাহা, এবং গোটা বিষয়টি নিয়ে তিনি প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছেন, কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হয়েছে, আদালতের পক্ষ থেকে এই যে ব্যবসায়ী তার পক্ষে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি যখন জমিতে যাচ্ছিলেন তাকেও সেই তৃণমূল নেতা হুমকি দিচ্ছিলেন, ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এবং এই যে গোটা বিষয়, সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্টই তিনি চিন্তিত এবং উদ্বিগ্ন যে ওই তৃণমূলের অঞ্চল সভাপতি জোর করে তার জমি দখল করে রাখছেন, হয়তো ওই জমি উদ্ধার করতে পারবে না। বাধ্য হয়ে ওই ব্যবসায়ী এরপর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। যদিও এই যে গোটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করে দিয়েছেন অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি গোপাল সাহা। তিনি বলেন যে যার জমি সে দখল নেবে, যার জমি সে যাবে, সে জমিতে যাবে, এখানে আমার কোনো ব্যাপার নেই এবং আমি কাউকে বাধাও দেইনি, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, এমনটাই জানিয়েছেন সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ। অঞ্চল সভাপতি কি বলছেন? আমি তো এই বিষয়ে জানি না। সন্দেহবাবু যে ক্লেমটা করছে, উনি আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কোর্টের অর্ডারে জমি পেয়েছে, উনি জমিতে যাবে, এখানে ভেজাল কিসের? পুলিশের সামনেই তাকে মারধরের একটা অভিযোগ, টোটালটা ভিত্তিহীন। আমি ওখানে ছিলামই না, উনি আমি এটা বলতে পারবো উনি কি পুলিশের সামনে মারধর হুমকি ঠুমকি হয়েছে? আমি যদি না জানি আমি কী করে বলবো? উনি আমাকে প্রুফ দেখাক, ওনাকে আমি ফোন করে হুমকি দিচ্ছি, উনি আমাকে প্রুফ দেখাক, যা শাস্তি আমি মাথা বেঁধে নেবো। পুরোটাই এটা ভিত্তিহীন। উনি ফলিমারি তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। উনি টোটালটা এগুলো মন করা কথা। এগুলা মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ড, সেখানে পিডব্লিউডির জমি বেমালুম হড়প করে নেওয়া হয়েছে। সেখানে এখন দোকান, বাড়ি, ইটভাটার কয়েকশো একর জমি দখল করে সেখানে এখন বসতি। প্রশাসন কি কিছুই জানে না? প্রশাসনের বিরুদ্ধে তো নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠছে, বরং উল্টে দাবি করা হচ্ছে যে এই জমি তো পুরসভার নয়, সেক্ষেত্রে নির্দিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এখানকার 300 একরের মধ্যে 200 একর 200-300 একর তো এমনি পড়ে আছে, এখানকার নেতারা দখল করে নিচ্ছে। প্লাস এখানে যেসব মানে গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা, প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে। এখানে কাজও মোটামুটি ভালো করে করছে না। নামটা কি করে বলবো দাদা? নাম বললে তো মার খেতে হবে, নাম তো বলা যাবে না। সরকারি জমি আর পিডব্লিউর জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে, তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওরা আর কি করতে পারে? তা আমরা সাধারণ মানুষ কি করে বলবো? আমাদের কোনো কথা শুনবে কি? এটা তো ওপরের বড় বড় লিডারশিপদের কাজ না। ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে, যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকে 4টা করে বাঁশ তুলে 1টা করে ত্রিপল ঢেকে দিচ্ছে। যদি ইমিডিয়েট ওইখানে হয়, ব্রিক ফিল্ডগুলো না চালু হয়,
বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু এই দিন দিন 4টে করে বাঁশ প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে। আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না। আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। আবর্জনা ফেলে ফেলে নদী ভরাট করে দেওয়া হচ্ছে। অন্তত 2 কিলোমিটার জায়গা তো বটেই। ডোমজুড়ে সরস্বতী নদী প্রায় 2 কিলোমিটার আবর্জনা ফেলে ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয়রা যখন অভিযোগ করছেন তখন সেই অভিযোগ শুনে কি বলছেন স্থানীয় প্রশাসন। প্রথমে আগে জানবো যে এই ভরাট করার যে টেকনোলজি, কিভাবে ভরাট হচ্ছে, লোকের সামনে কোনো রকম কোনো ভয় ডর নেই, বেপরোয়াভাবে ভরাট করে চলছে, কারা এরা, কিভাবে ভরাট হচ্ছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে দেবাশিস। দেখো, অবশ্যই যেটা মানে কথায় আছে না যে চাঁদ সওদাগর নাকি এখানে এই নদী অর্থাৎ সরস্বতী নদীকে নির্ভর করে তারা ব্যবসা বাণিজ্য করত। হাওড়া হুগলিতে সেই ব্যবসা বাণিজ্য চলতো, আর সেই নদীকেই নির্ভর করে তারা নতুন ব্যবসায়ী তারা ব্যবসা করতে শুরু করেছে। ভরাট করে সেখানে বাড়ি তৈরি করবে, কোথাও দোকান তৈরি করবে, সেগুলিকে ভাড়া দিয়ে মুনাফা লাভ করবে। এবং এই অভিযোগ কিন্তু বারবার আসছে। কয়েকদিন আগে সাকরাইলে আমরা দেখেছিলাম যে সরস্বতী নদী চাকা নদীর উপরে ব্যক্তিগতভাবে কংক্রিটের পোল বানাচ্ছে, সেটার প্রতিবাদ হয়। এবং এই যে ডোমজুড়ে 57 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে 2 কিলোমিটার রাস্তা, ডোমজুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই এলাকায় একাধিক ব্যানার, পোস্টার এবং বোর্ড লাগানো রয়েছে যে সরস্বতী নদীকে কোনো রকম ভাবে আবর্জনা ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিনের পর দিন সেখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ শুধুমাত্র ওই এলাকার নয়, বাইরে থেকে ময়লা নিয়ে এসে সেখানে নদীর ওপরে ফেলছে, যার ভরাট হচ্ছে। সেখানে নতুন নতুন করে অস্থায়ী দোকান তৈরি হচ্ছে, ঘর তৈরি হয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদ করলে কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি। শুধুমাত্র এই নয় যে পঞ্চায়েত সমিতির বোর্ড লাগানো রয়েছে, স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত সমিতিরই কিছু মানুষের দলে হাত রয়েছে এই গঙ্গা নদী ভরাটের। এবং অবশ্যই তা না হলে তাদের এই অভিযোগ করার যথেষ্ট কারণ রয়েছে। তাদের এটা মনে হতেই পারে যে বোর্ড লাগানোর পরে এইভাবে কাজ হচ্ছে মানে নিশ্চয়ই পঞ্চায়েত সমিতিরই কেউ না কেউ এর সঙ্গে জড়িত রয়েছেন, তাদের মদতেই হয়তো এইভাবে কাজ হচ্ছে, অন্তত অভিযোগ তো সেরকমই। চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব। আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক 50 ফুট ভেতরে অ্যাসিড জল পড়ছে শুধু মাসোয়ারার ভিত্তিতে। চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে, বোর্ডের গা থেকেই মানে ফেলার জায়গা করা আছে, মানে নোংরা ফেলার জায়গা। আধিকারিক এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদের আনুকূল্যেই করা হচ্ছে এটা, কারণ তারা চায় না সরস্বতী নদী বেঁচে থাকুক। তারা চাইছে যে সরস্বতী নদী কীভাবে মুজিয়ে ওদের মুনাফা তৈরি করা যায়। ছোটবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি। বর্তমানে কিছু দুষ্কৃতী এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুড়ের বর্জ্য সরস্বতী নদীর ফেলছে। যে সরস্বতী নদী, গঙ্গা যমুনা সরস্বতী একটা নদী, সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুড়ের গ্রামবাসীবৃন্দ হিসেবে খুবই দুঃখজনক। আমরা নিশ্চয়ই এটা আমাদের গোচরে এসেছে, আমরা নিশ্চয়ই এটাকে আগামী দিন আবার অতীতের মতো সেইভাবেই আবার বোর্ড দিয়ে মানুষকে সচেতন করে যাতে সরস্বতী নদীকে ক্লিন রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করব। স্থানীয় যে পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে বড় মানুষ যদি এই জায়গায় সচেতন না হয়, মানুষকেও যেমন দায়িত্ব নিতে হবে যাতে এটা বন্ধ করা যায়, এবং যদি না করে সেক্ষেত্রেও আমরা প্রশাসনিক জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব।